সুপ্রিয়া, এই জীবনটা যেন এক যুদ্ধ। ফসলের ক্ষেত শুকিয়ে যাচ্ছে, বৃষ্টি হলে আবার ভেসে যায়। আমি যতই হাল ধরি, দিন শেষে মনে হয় সংসারটা চালানো ভারী কঠিন হয়ে গেছে। তবে তোমাদের মুখ দেখে হাল ছাড়তে পারি না। আমি বুঝি গো, তুমি কত কষ্ট করো। ঘরে চাল নেই বললেই চলে, ডালও শেষ হতে চলেছে। তুমি যদি এভাবে ভেঙে পড়ো, তবে আমি কি করে বাচ্চাদের ভরসা দেবো বলো তো? বাবা, আজ তুমি কি আবার মাঠে যাবে? তুমি গেলে আমি তোমার সাথে থাকতে চাই। আমি শিখব কিভাবে হাল ধরে চাষ করতে হয়। না বাবা, তুমি এখনো ছোট। তোমার কাজ পড়াশোনা আর খেলা করা। তবে একদিন তুমি আমার থেকেও ভালো কৃষক হবে। আমাদের ঘরে আর অভাব দেখতে হবে না। মা, আজ আলু ভাজি করে দিবি? আমার আলু ভাজি খেতে খুব ইচ্ছে করছে। হ্যাঁ রে মা, হ্যাঁ, আজ আলু ভাজাই করেছি। তবে একটি আলুই ভাজি করেছি, তাই অল্প করে ভাগ করে খা। ঠিক আছে মা, আমি আর দাদা ভাগ করে খাবো। কতদিন পর আলু ভাজা খাবো, খুব মজা হবে। এবার খেতে বসো সবাই। তোমরা বসো, আমি তোমাদের খাবার খেতে দিচ্ছি। তুমিও একবারে খেয়ে নাও, সবাই মিলে একসাথে খাই। তোমরা খাও, তারপর না হয় আমি খাবো। না সুপ্রিয়া, তুমি বাচ্চাদের খাওয়াবে আর নিজে না খেয়ে থাকবে, এটা আর হবে না। যত কষ্টই হোক, আমাদের সবার পেটে খাবার যাবে। দেখো, অভাব আমাদের ভাঙতে পারবে না গো। আজ না হয় এমন করে চললাম, কিন্তু কাল কিভাবে চলবো? কাল গ্রাম প্রধানের কাছে যেয়ে দেখতে হবে কিছু টাকা ধার পাই কিনা। নমস্কার চাচা, আশা করি আপনি ভালো আছেন। আমি রাজেশ, গ্রামের সাধারণ মানুষ। তা কাকা, আমার পরিবার এই বছরটা বেশ কষ্টে কাটাচ্ছে। ফসল ভালো হয়নি, বীজ কিনতে আর পরিবারের খরচ সামলাতে কিছু টাকা অনেক প্রয়োজন আমার। যদি কিছু টাকা ধার দিতেন তাহলে আমার উপকার হতো। টাকা ধার দিতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত প্রধান মশাই? সত্যি টাকাটা আমার খুব দরকার। আপনি দয়া করে এমন কোনো শর্ত দেবেন না যেটা আমার সাধ্যের বাইরে। ঘর ও জমি বন্ধক রাখবে। তোমাকে তো আমি এমনি এমনি এতগুলো টাকা ধার দিতে পারি না। এটা কোনো ছেলে খেলা নয়। আমি জানি দায়িত্বটা কতটা বড়, কিন্তু আমি প্রতিশ্রুতি দিচ্ছি সময় মতো সব ফেরত দেব। যদি আমাকে সাহায্য করতেন তাহলে আমি এই কষ্টের সময়টা পার করতে পারবো। আমি আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। সত্যি রাজেশ, ভেবে দেখো, কিন্তু টাকা সময় মতো শোধ না দিতে পারলে কিন্তু বাড়ি জমি সব আমার হবে। প্রধান মশাই, আমাদের সংসার খুব কষ্টের মধ্যে আছে। আমি সর্বোচ্চ চেষ্টা করব। আপনি আমার উপর ভরসা রাখুন, আমি কখনো আপনার বিশ্বাস ভাঙব না। ঠিক আছে রাজেশ, তবে সবকিছু লিখে রাখছি। ঘর আর জমি বন্ধক থাকবে। মনে রেখো, টাকা ফেরত না দিতে পারলে সব কিন্তু হারাতে হবে। ধন্যবাদ মোড়ল মশাই, আমাদের পরিবার কখনো আপনার আস্থা ভাঙবে না। এই সাহায্যের জন্য আমরা চিরকাল কৃতজ্ঞ থাকব। ঠিক আছে, আমি তাহলে যাই এবার। মনে রেখো রাজেশ, সময় মতো ফেরত না দিলে আমি নরম থাকবো না। সব কিছু ঠিকঠাক রাখো। এই টাকার সঙ্গে শুধু টাকা নয়, তোমার বিশ্বাসও জড়িত।
প্রধান মশাই, আমি দায়িত্ব নিয়েছি, সময় মতো ফেরত দেব, নিশ্চয়ই দেব। এই বছরটা আমাদের জন্য কঠিন। ফসল ঠিক মতো হয়নি। প্রধান মশাইয়ের টাকা ফেরত দেবার মতো অর্থ কোথা থেকে পাবো? তুমি এত চিন্তা করো না, কিছু ফসল তো এখনো জমিতে আছে, ওটা বিক্রি করে দেখো কত টাকা পাও। কিন্তু আমি ভালো করে জানি প্রধানের টাকা সময় মতো দিতে না পারলে কি হবে। আমি জানি সুপ্রিয়া, আমি কোনোভাবেই প্রধান মশাইয়ের বিশ্বাস ভাঙতে চাই না, কিন্তু যদি এই ফসলে টাকা না আসে আমি কি করব? রাজেশ, তুমি কি আমাকে বোকা ভেবেছ? আমি তো তোমাকে জানিয়েছিলাম সময় মতো টাকা দিতে হবে। এখন কি হলো? ফসল কেমন হলো? প্রধান মশাই, আমি সত্যিই চেষ্টা করেছি, কিন্তু এবছর ফসল ভালো হয়নি। প্রকৃতির নানা কারণে ক্ষতি হয়েছে। আমি টাকা জোগাড় করার চেষ্টা করছি। চেষ্টা চেষ্টা দিয়ে কি হবে? টাকা সময় মতো দিতে হবে। ঘর আর জমি বন্ধক রেখেছ, মনে রেখো। যদি আরো দেরি করো আমি তোমাকে ঘর থেকে উচ্ছেদ করব। আমি আর নরম থাকবো না রাজেশ, বলে দিলাম, নরম থাকবো না। প্রধান মশাই, আপনি এমন করলে আমরা কোথায় যাব? ঘরে দুটো ছোট ছোট বাচ্চা রয়েছে। সুপ্রিয়া, ভয় পাওয়ার কিছুই নেই। আমরা বের হওয়ার পথ ভাবব। বাচ্চাদের জন্য আমরা নতুন কোনো জায়গা খুঁজব, কিন্তু আমরা হার মানব না। রাজেশ, আর দেরি নয়, অনেক সময় নিয়েছিস, আর নয়। তুই আবার টাকা ফেরত দিতে পারিসনি, আমি তোকে ঘর থেকে উচ্ছেদ করতে বাধ্য হচ্ছি। এখনই বের হ। এই ঘর, এই জমি আমার। প্রধান মশাই, আমি সত্যিই চেষ্টা করেছি, কিন্তু ফসল ভালো হয়নি। আমি পারিনি। দয়া করুন, আরো কিছুদিন সময় দিন আমাকে। চেষ্টা? আমি চেষ্টা চাই না, আমি টাকা চাই, টাকা। ঘর আজকেই ফাঁকা করতে হবে, আর দেরি করলে চলবে না। আমরা কোথায় যাব? এই ছোট ছোট বাচ্চাদের নিয়ে কোথায় থাকবো বলো তো? ভয় করো না সুপ্রিয়া, আমরা কোথাও না কোথাও আশ্রয় পাবো। ঘর জমি হারালেও সৃষ্টিকর্তা তো হারাইনি, তিনি আমাদের সাথে আছে। একটা ব্যবস্থা হয়েই যাবে। বাচ্চাদের জন্য আমরা নতুন জীবন করব। বাবা, তাহলে আমাদের বাড়ি আর থাকবে না? না বাবা, বাড়ি থাকবে না, কিন্তু আমরা একসাথে আছি। আমরা নতুন বাড়ি বানাবো, চিন্তা করো না। মা, আমরা কোথায় যাব? কি হবে আমাদের এখন? এখন আমরা কোথায় যাব? সুপ্রিয়া, আমরা একসাথে, তুমি দেখো, আমরা আবার সুখী হতে পারবো। সৃষ্টিকর্তা আমাদের পথ দেখাবে। আমরা কোথায় যাচ্ছি? আর এই রাস্তা তো একেবারেই অজানা। বাচ্চারা কি সহ্য করতে পারবে এত দূর? আমার কিন্তু খুব ভয় করছে। হঠাৎ যদি কোনো বিপদ ঘটে, আমরা যাব কোথায়? আমি জানি তুমি সব ঠিকভাবে করবে, কিন্তু আমার মন যে শান্ত হচ্ছে না। সুপ্রিয়া, আমি জানি পথটা কঠিন, তবে হ্যাঁ,
আমি স্বীকার করছি আমরা এখন অজানার মধ্যে আছি। আর কিছুক্ষণ, আর একটু চেষ্টা, তারপর আমরা নিরাপদ কোনো জায়গা খুঁজে পাব। ভয় পেও না, এই যাত্রার প্রতিটি ধাপ আমাদের নতুন জীবনের দিকে এগুচ্ছে। মনে রেখো, আমরা একসাথে, তাই সব কিছু ঠিক হয়ে যাবে। বাবা, পায়ে খুব ব্যথা করছে। আমি আর হাঁটতে পারছি না বাবা। আর কতদূর যেতে হবে? আমরা কি সব সময় এমন করেই চলবো বাবা? আমি জানি পথটা অনেক কঠিন, কিন্তু আমরা হাল ছাড়বো না। তুমি দেখছো, জীবন সব সময় সহজ হয় না। আমরা এই যাত্রার মধ্য দিয়ে শিখছি সাহস ও ধৈর্য ধরার শিক্ষা। একটু ধৈর্য ধরো, তারপর আমরা নতুন জীবন খুঁজে পাবো। আমি তোমাদের জন্য সব ঠিক করব। মা, আমি খুব ভয় পাচ্ছি। আমি ফিরে যেতে চাই। এই অজানা পথে আমি ঠিক মতো হাঁটতে পারছি না। বাবা, আমরা কোথায় যাব? তুমি ভয় করো না, আমরা সবাই একসাথেই আছি। আমরা নিরাপদেই পৌঁছতে পারবো। আমরা নতুন জীবন গড়ব। এটা কঠিন সময়, কিন্তু শেষ পর্যন্ত দেখো আমরাই সফল হব বাবা। দেখো, পথটা যত কঠিনই হোক না কেন, আমরা হাল ছাড়ব না। আমরা একে অপরকে সমর্থন দেব। বৃষ্টি আসুক বা ঝড় আসুক, আমরা পারবো। আমি দেখাবো আমাদের পরিবার সবকিছু সহ্য করতে সক্ষম। সামনে আমাদের নতুন আশ্রয় অপেক্ষা করছে। আর ভয় পেও না, আমরা একসাথে আছি। ঠিক আছে গো, তুমি যেভাবে বলছো আমরা তাই করব। আমাদের একসাথে থাকাই শক্তি। আমরা নিশ্চয়ই পারবো। আমরা কোথায় যাই? আর এই বৃষ্টি তো বাড়তেই থাকছে, কোনো জায়গাও তো দেখা যাচ্ছে না। আমি আমি কিন্তু খুব ভয় পাচ্ছি। বাচ্চাদের জন্যে খুব ভয় লাগছে আমার। ভয় পেও না সুপ্রিয়া, আমরা একসাথে আছি। আমার কথা বিশ্বাস করো, যতই ঝড় হোক আমরা নিরাপদ জায়গা খুঁজে বের করব। শুধু একে অপরকে ধরে রাখো। আমাদের হাতে হাত থাকলে আমরা পারবোই পারবো। বাবা, কাদা জল চোখে ঢুকেছে। আমি আর হাঁটতে পারছি না। বাবা, আমাদের কি হবে? অর্ণব, সাহস ধরো। আমি দেখছি আমরা কিছুক্ষণের মধ্যে কোনো আশ্রয় পাবো। ভয় পাওয়ার কিছুই নেই। আমরা একে অপরের পাশে আছি। ঝড় শেষ হয়ে গেলে আমরা আবার শান্তিতে চলতে পারবো। মা, আমি খুব ভয় পাচ্ছি। আমি আর চলতে পারছি না। জলে আমি ভিজে গেছি মা। বাবা, বাবা, আমার শরীর শীতল লাগছে বাবা। আমরা একসাথে আছি। আমরা নিরাপদ জায়গা খুঁজবো। হাল ছেড়ো না, আমরা নিশ্চয়ই পারবো। আমরা একে অপরকে ধরে রাখছি। ঝড় যতই প্রবল হোক না কেন, আমি তোমাদের নিরাপদ জায়গায় নিয়ে যাব। সবাই আবার পাশে থাকো, হাত ধরে থেকো তোমরা। ভয় পাওয়ার কিছুই নেই, আমরা পারবো। আমি প্রতিশ্রুতি দিচ্ছি। কি দেখছো তুমি? ওই বিশাল গাছ। পানি এখন আমাদের উপর পড়ছে না। অন্তত আমরা এখন নিরাপদ আছি। হ্যাঁ সুপ্রিয়া, আমি বলেছিলাম আমরা পারবো। এই গাছ আমাদের বাঁচালো। তোমরা সবাই হাত ধরে থাকো। আমাদের এখন কিছুটা বিশ্রাম প্রয়োজন। বাবা, দেখো, আমাদের ওপরে বিশাল পাতা আছে। বৃষ্টি আর পড়ছে না। আমরা সত্যি বাঁচলাম বাবা। মা, গায়ে আর জল পড়ছে না। এই গাছটা যেন আমাদের জন্যই তৈরি করা হয়েছে। হ্যাঁ রে মা, মনে হচ্ছে কোনো দেবতা আমাদের পথ দেখালেন। এই গাছ আমাদের বাঁচালো রে। হ্যাঁ গো, তুমি ঠিক বলেছ। আমরা একসাথে থাকলে সব ঠিক হয়ে যাবে। এটাই জীবনের শিক্ষা। আমরা যতই সমস্যায় থাকি না কেন, ধৈর্য ধরলেই আশ্রয় পাওয়া সম্ভব। এই গাছ আমাদের আশ্রয় দিল, কিন্তু আমাদের সাহস ও একতা আমাদের সব সময় বাঁচাবে।
এবার একটু বিশ্রাম করি, তারপর আমরা ভাববো পরের দিন কি করব। অর্ণব, বিশিতা, আমরা সব ঠিক করেছি। আজকে ঝড় শেষ হলেও আমরা একে অপরকে ধরে রাখবো। আমাদের একতা আমাদের শক্তি। বাবা, আমরা এখানে থাকতে চাই। এই গাছ আমাদের জন্য। ঠিক আছে, আজকের জন্য এই গাছ আমাদের ঘর। আর একটু বিশ্রাম নাও, কাল আমরা নতুন পরিকল্পনা করব। বাবা, দেখো দেখো, গাছের ডালে কত বড় বড় বেগুন। এই গাছ কি জাদু করেছে? মা মা, আমাদের জন্য কি সৃষ্টিকর্তাই গাছ তৈরি করেছেন? দেখো না, বেগুনগুলো কি সুন্দর। হে সৃষ্টিকর্তা, কি আশ্চর্য! রাতের ঝড় আমাদের কষ্ট দিয়েছে, কিন্তু এই বেগুন আমাদের জন্য এক আশীর্বাদ। হ্যাঁ সুপ্রিয়া, আমি বিশ্বাস করতে পারছি না। আমরা পুরো রাত বৃষ্টি ও ঝড়ের মধ্যে কাটিয়েছি, কিন্তু এই গাছ আমাদের আশ্রয় দিল। আর এখন এই বিশাল বেগুন, এটা শুধু খাবার নয়, এটা আমাদের নতুন জীবনের আশা মনে হচ্ছে। আমাদের ধৈর্য ও সাহসকে পুরস্কৃত করা হচ্ছে। বাবা, আমরা কি এগুলো বিক্রি করতে পারবো? আমরা কি নতুন জীবন শুরু করতে পারবো এই বেগুন দিয়ে? হ্যাঁ বাবা, আমরা বেগুন বিক্রি করে নতুন ঘর বানাতে পারবো। হ্যাঁ, আজ আমরা শুধু বেঁচে নেই, আমরা আবার শুরু করতে পারি। বেগুনগুলো আমাদের নতুন শুরু, আমাদের নতুন আশা। আমরা ধৈর্য ধরেছি, একে অপরকে ধরে রেখেছি। এবার আমাদের কঠোর পরিশ্রমের দিন শুরু হবে। ঠিক আছে সুপ্রিয়া, আজ থেকে আমরা বেগুন বিক্রি করে আমাদের সংসারের নতুন ভিত্তি স্থাপন করব। ছোট ছোট ধাপ, ধৈর্য আর একতা, এগুলো আমাদের সাহায্য করবে। এই গাছ আমাদের জীবন পরিবর্তন করার উপহার দিয়েছে। সুপ্রিয়া, আজ আমরা প্রথমবার আমাদের বেগুন বিক্রি করতে যাচ্ছি। আমাদের মনোবল ও পরিশ্রমের ফল এখন সামনে। হ্যাঁ রাজেশ, আমি বিশ্বাস করতে পারছি না। এই বেগুনগুলো আমাদের জীবন এইভাবে বদলাবে। বাবা, মানুষ দেখছে, সবাই দেখছে আমাদের বেগুন। তারা অবাক হয়ে গেছে। বাবা, সবাই আমাদের দিকে তাকাচ্ছে। তারা ভাবছে আমাদের বেগুনগুলো সত্যি অসাধারণ। হ্যাঁ, এই বেগুনগুলা তো সাধারণ বেগুনের চাইতে অনেক বড়। কে আনছে এইটা? দেহ দেহ, কেমন স্বাস্থ্যসম্মত ঝকঝকে বেগুন। কার এই বেগুন? এই বেগুনগুলো আমাদের। আমরা জঙ্গলের বিশাল গাছ থেকে সংগ্রহ করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। দাম বেশি নয়। অবিশ্বাস্য, এত বড় বেগুন! আমরা চাই এই বেগুন গুলান কিনতে। হ্যাঁ দাদা, নিন, দাম বেশি নয়, মাত্র 30 টাকা। তাইলে আমারে 1 কেজি দেন দাদা। আমারেও 1 কেজি দেন। দেখো, আজকের বিক্রিতে আমরা খুব ভালো আয় করতে পেরেছি। এবার আমাদের নতুন জীবন শুরু হবে। ঠিক বলেছ সুপ্রিয়া, আজ আমরা শুধু বিক্রি করছি না, আমরা আমাদের স্বপ্নের পথে প্রথম ধাপ ফেলেছি। এই বেগুন আমাদের সাহস, ধৈর্য আর একতার পুরস্কার। সুপ্রিয়া, দেখো আমরা কেমন সুন্দর ঘর বানালাম। ছোট হলেও আমাদের নিজস্ব ঘর। এখানে আমরা নিরাপদ এবং স্বাচ্ছন্দ্য অনুভব করছি গো। এখন বাচ্চারা খেলতে পারবে,
আমরা শান্তিতে বসবাস করতে পারবো গো। হ্যাঁ রাজেশ, হ্যাঁ, এই ঘর আমাদের নতুন শুরু। আগের দুঃখ, ঝড়, উচ্ছেদ, সব কষ্টের পর এইটাই আমাদের পুরস্কার। আমরা বাচ্চাদের জন্য নিরাপদ জীবন তৈরি করেছি। আজ সত্যি সত্যি শান্তি আর স্বস্তি অনুভব করছি। বাবা, আমাদের নতুন ঘর দেখো, আমরা খেলতে পারবো, আর ঝড় বর্ষায় ভয় হবে না। মা, আমাদের বেগুন গাছের নিচে ঘর, কি সুন্দর জায়গা। হ্যাঁ রে, এবার আমরা স্বাচ্ছন্দ্যে থাকতে পারবো। ঘর ছোট হলেও আমাদের একতার সাহসের প্রতীক। প্রতিটি ধাপ আমাদের নতুন জীবন গড়েছে। সত্যি সুপ্রিয়া, আমরা আমাদের নতুন সংসার শুরু করলাম। বেগুন গাছ শুধু খাদ্য নয়, আমাদের জীবনের আশ্রয়। এবার আমরা আমাদের পরিশ্রম, ধৈর্য ও বুদ্ধি দিয়ে এক সুন্দর পরিবার গড়ে তুলব। শান্তি, স্বাচ্ছন্দ্য এবং সুখ সব ফিরে এসেছে গো, সব ফিরে এসেছে। তুমি ঠিকই বলেছো, এবার শান্তিতে আসি আমরা। এখানে আমরা ঘর বানিয়েছি, আর বেগুন বেগুন আমাদের জীবনের সহায়ক। এই ঘর আমাদের জন্য নতুন শুরু। সুপ্রিয়া, দেখো আমাদের প্রতিদিনের বিক্রি কত ভালো হচ্ছে গো। বেগুনগুলো এখন গ্রামের সব দোকানেই চাহিদা করছে। ধীরে ধীরে আমাদের নাম ডাক হচ্ছে গো। আমরা শুধু পরিবারকে রক্ষা করিনি, এখন আমাদের স্বপ্ন পূর্ণ হচ্ছে গো। হ্যাঁ রাজেশ, হ্যাঁ, এই ধৈর্য, পরিশ্রম আর সাহস আমাদের এমন সাফল্য এনে দিয়েছে। বাচ্চারা দেখো, মানুষ আমাদের পরিবারকে চেনে, আর আমাদের বেগুনের গুণমানের প্রশংসা করছে। আমাদের স্বপ্ন ধীরে ধীরে বাস্তব হচ্ছে। বাবা, সবাই আমাদের বেগুন কিনছে, তারা বলছে রাজেশের বেগুন সবচেয়ে ভালো। আমরা কি ধনী হতে যাচ্ছি বাবা? মা দেখো না, সবাই আমাদের দেখে অবাক। আমরা এখন পরিচিত, সবাই আমাদের সম্মান করছি। রাজেশ, তোমার বেগুন সত্যি অসাধারণ। আমরা প্রতিদিনই চাই, আরো বেশি বেশি চাই। সত্যি, তোমার বেগুনের স্বাদ ও মান সব দিক থেকে অন্য বর্ষাইয়া ভালো। গ্রামে তোমার নাম ছড়াইয়া গেছে। ধন্যবাদ সবাইকে। আমাদের পরিবার বেগুন বিক্রি করে শুধু জীবিকা অর্জন করছে না, আমরা সততা ও পরিশ্রমের মাধ্যমে সুনামও পাচ্ছি। হ্যাঁ গো, আমাদের ছোট্ট বেগুন থেকে শুরু। আজ আমরা গ্রামের কাছে পরিচিত ও সম্মানিত। আমরা আমাদের পরিশ্রম আর একতার মাধ্যমে আজ এইখানে বসেছি। বাবা, আমরা ফিরে যাচ্ছি আমাদের বাড়ি। সবাই বলছে আমরা সফল হয়েছি। মা, বাবা, আমরা আমাদের ঘরে ফিরছি। আমাদের নতুন জীবনের গল্প শুরু হয়েছে। প্রধান মশাই, আমরা আমাদের সব ঋণ পরিশোধ করতে এসেছি। আপনার টাকা নিয়ে এসেছি আমাদের ঘর ও জমির জন্য। আমরা সব কিছু শুদ্ধভাবে শেষ করতে চাই। রাজেশ, সত্যি তুমি সব টাকা শোধ করছো? আমি বিশ্বাসই করতে পারছি না। তুমি এই পরিস্থিতি থেকে উঠেছো এবং এখন আমাকে ঋণ পরিশোধ করছো। হ্যাঁ প্রধান মশাই, আমরা শুধু আমাদের পরিবারকে রক্ষা করতে চাইনি, আমরা চাই সব ভুলে শান্তিতে থাকি। এবার সব ঠিক হয়ে যাবে। সত্যি কথা সুপ্রিয়া, আমরা সব সময় একে অপরের পাশে ছিলাম। ধৈর্য, পরিশ্রম ও সাহস আমাদের আজ এই সফলতা দিয়েছে। এখন আমরা শান্তিতে ফিরে যাচ্ছি নিজের ঘরে। ঠিক আছে রাজেশ, তোমরা সত্যিই শিখিয়েছ পরিশ্রম ও সততার ফল সব সময় আসে।
এখন তোমাদের ঘরে তোমরা ফিরে যাও। গ্রামের সবাই গর্বিত হবে তোমাদের জন্য। চলো সবাই, আমরা ফিরে যাই। এবার আমাদের সংসার শান্তি ও সুখ সম্মানের সঙ্গে চলবে। হ্যাঁ রাজেশ, হ্যাঁ, আমরা একে অপরকে ধরে রেখেছি। আমাদের পরিবার সবকিছুর মধ্যে দিয়ে শক্ত হয়ে উঠেছে। এবার শান্তিতে ঘরে ফিরতে পারি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। লাইক আর কমেন্ট করতেও ভুলবেন না কিন্তু। আর পারছি না, খুব খুব যন্ত্রণা হচ্ছে। এই সৃষ্টিকর্তা, তুমি আমার যন্ত্রণা কমিয়ে দাও। আমায় তো ভেঙে পড়লে চলবে না। এই তো আর অল্প অল্প করে গেলে হারুন মিয়ার ওষুধের দোকান, সেখানে গেলে সব কিছু ঠিক হয়ে যাবে। কি দোকানে যে কেউ নেই। হারুন, হারুন তুমি কোথায়? কোথায় গেলে হারুন? দেখে তো মনে হচ্ছে হারুন একেবারে ব্যবসা গুটিয়ে চলে গেছে। বুড়িমা, আরে কালু ছেলে, এ কি অবস্থা হয়েছে তো? আমার হাত দুটো অবশ হয়ে গেছে বুড়িমা। কিভাবে যে হলো কিছুই বুঝতে পারছি না। আমার হাত দুটো এভাবে অবশ হয়ে গেছে, কিছুই আমি ধরতেও পারছি না। হারুনের কাছ থেকে ওষুধ নিয়েছিলি তাই না? হ্যাঁ বুড়িমা, এই ঝড়াঘরে হারুনই তো ছিল ওই সকল অলৌকিক ওষুধের রাজা। আমি তো ওর কাছ থেকে লম্বা হওয়ার ওষুধ নিয়েছিলাম। আমি তো ভেবেছিলাম আমি যদি আরেকটু লম্বা হই তাহলে আমাকে অনেক সুদর্শন লাগবে। কিছুটা লম্বা হয়েও ছিলাম বটে, কিন্তু আমার হাত দুটো অবশ হয়ে গেছে বুড়িমা। আমি এখানে এসেছিলাম হারুন ভাইয়ের কাছ থেকে ওষুধ নিতে। আমিও তো সেই জন্যই এসেছি রে। আমার শরীরেও তো লাল লাল গোটা উঠেছে। হারুনের কাছ থেকে আমি বয়স কমানোর জন্য ওষুধ নিয়েছিলাম। আর এবার আমার শরীরে কেমন চর্মরোগ দেখা দিল। এগুলো যন্ত্রণা যে আমি আর সইতে পারছি না রে। কিন্তু হারুন আলী কোথায় গেল? সে বলেছিল কোনো সমস্যা হলে তার কাছেই যেন আসি, তাই তো এসেছে। কিন্তু সে কোথায়? তার ওষুধ ছাড়া আমি কি করব? আমার মনে হয় আমি আর বাঁচবো না। হারুনটা কোথায় উধাও হয়ে গেল রে? হায় হায় রে, সর্বনাশ হয়ে গেল। আরে তনুটাকে কখন থেকে তেঁতুলের পানি আনতে বলেছি, এখনো এলো না। এই মেয়েটাকে নিয়ে আর পারি না। বাবা, এই যে আমি তেঁতুল পানি নিয়ে এসেছি, এই নাও খাও। এ কি, তোর মুখে কি হয়েছে? এগুলো কি? আরে বাবা, ভয় পেও না। এটা নিম পাতা আর মধু দিয়ে তৈরি উপটান। এটা আমার ত্বককে সুন্দর করবে, বুঝেছো? বাবা, সুন্দর হওয়ার জন্য কত কিছুই মেনে চলিস তুই। তুই এমনিতেই যথেষ্ট সুন্দর রে, আর কত সুন্দর হবি বলতো? কি যে বলো না বাবা, আমার আয়নার মতো ঝকঝকে সুন্দর চেহারা চাই। আর সুন্দর চেহারা পেতে হলে একটু কষ্ট তো করতেই হবে। আচ্ছা আচ্ছা, এখন তেঁতুল পানিটায় ঝাল মেশাতো মা। চাচা, ফুচকা দিয়ে তো আমাদের দুজনকে বেশি করে ঝাল টক দিয়ে দেবে, কেমন?
আরে রহিম আর আনিস যে এই মেঘলা দিনে আর কেউ আসুক আর না আসুক, তোরা যে আসবি সেটা আমি জানি। আলি চাচা, তোমার ফুচকার জন্য পানি পেরিয়ে আসবো গো। এমন স্বাদ আর কোথায় পাবো বলো তো? হ্যাঁ চাচা, তোমার ফুচকা না খেলে মনই ভরে না। দাও 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 দাও, জলদি দাও। কই রে মা তনু, তেঁতুল পানিটা দে মা। ওরে বাবা রে, ভূত! আরে না না নিস, ও ভূত নয়, এ তো তনু। কি তনু নাকি? তুই মুখে কি মেখেছিস? আরে আনিস ভাই, আমি রূপচর্চার জন্য মুখে নিম পাতা বাটা লাগিয়েছি। আর তোমরা যা করছো না। ও, এত রূপচর্চা করে কি হবে রে তনু? চাচার কাছে থেকে ফুচকা বানানো শেখ। ফুচকা চর্চায় মন দে, কেমন? কি যে বলো না আনিস ভাই, তোমার যত বাজে কথা। না, এই জায়গাটা ছোট হলেও লাভের জায়গা। আলীকে তো এখানে দোকান করতে দিচ্ছি, কিন্তু ফুচকার দোকান আর কত আয় হয় ফুচকার দোকানে। আর এমন বর্ষার মধ্যে ফুচকা কি আর বিক্রি হয়? আমার দোকান ভাড়া তো ঝুঁকির মধ্যে পড়বে মনে হচ্ছে। না, এখানে অন্য কিছু হলে আমার লাভ বেশি হতো। না না, আমি দেখো কেমন আজব লোক, সাথে কত ধরনের বাক্স। চাই তো কি দেখি তো লোকটা কি নিয়ে এসেছে। শুনেন শুনেন, প্রিয় ফুলনগরবাসী সবাই শুনেন, আমি আনছি জীবনের সব সমস্যার সমাধান। আমার ওষুধ শুধু ওষুধ নয়, এইটা হইল একটা জাদু। সৌন্দর্য, স্বাস্থ্য, দীর্ঘায়ু, কি চান আপনি সব পাবেন আমার কাছে। আরে বাহ, দারুণ ব্যাপার তো। আহেন আহেন, কি লাগবো আহেন। আপনার জীবনের সমস্ত চাওয়া পাওয়া পূরণ হইব এইখানে। সইলা হেন, সইলা হেন। চাচা, ও চাচা, আপনার কাছে কি সৌন্দর্য বাড়ানোর ওষুধ আছে? আমি সুন্দর হতে চাই। হ্যাঁ, তুমি তো এমনিতেই সুন্দর মা। আমি আরো সুন্দর হতে চাই চাচা। এই জন্যই তো আমি আছি। যারা নিজে গড় পরিবর্তন করবার চায়, তাগর জন্যই তো আমি আমার জাদুর ঔষধ নিয়ে আসছি। এই নাও মা, এই ঔষধ খাও। 1 সপ্তাহের মধ্যে তুমি চাঁদের মতো ঝকঝকে উজ্জ্বল হইয়া যাইবা। তোমার চেহারা দিয়া আলো ঠিকরা পড়বো, নিজেই দেখতে পারবা তোমার পরিবর্তন। আর যদি কোনো সমস্যা হয়, আমি তো আছি। আচ্ছা ঠিক আছে, এই নিন টাকা। আইসাই যখন পড়ছি, এই গ্রামে হাট হাট বাইঠা বসতে হইব। শুরুতেই একটা দোকান দিবার চাই। সুন্দর জায়গায় একটা দোকান দিলেই ব্যবসাটা সেই জব্বর হইব। তারপর আবুল সাহেব, আপনি তো এই গ্রামে নতুন এসেছেন, সেভাবে আলাপ পরিচয় হয়নি। শুনেছি আপনি নাকি ওষুধ বিক্রি করেন। আপনার ওষুধ নাকি জাদু মন্ত্রের মতো কাজ করে। আমি বাড়িয়ে কমু না, আপনি নিজের চোখে দেখলেই বুঝতে পারবেন। আপনার ওষুধের অনেক বেচা বিক্রি হওয়ার কথা তাহলে, তাই না? বেচা বিক্রি বিক্রি কইরা কুলাইয়ে উঠতে পারি না, এত যে চাহিদা। আমি এই গ্রামে ভাবছি একটা দোকান ভাড়া কইরা ব্যবসা করব। ভাড়া না হয় মালিক যা চাই তাই দিব, কোনো অসুবিধা নাই। কি বলেছেন? যা চাই তাই দেবেন?
হ্যাঁ, আমার ব্যবসার অবস্থা তো মন্দ না, ভালো মতো দোকান চালানোর সামর্থ্য আমার আছে। বাহ, বেশ, তাহলে আসুন আসুন আমার সাথে। এই দোকানটা আপনি ভাড়া নিতে পারেন। এখানে আপনার ওষুধের ব্যবসা বেশ ভালো চলবে। আরে বাহ বাহ, দারুণ জায়গাটা। এই জায়গায় আমার ওষুধের দোকানটা খুব চমৎকার হইব, কিন্তু এইখানে তো মনে হইতাছে একটা দোকান চালু আছে। আরে, ওইটা একটা ফুচকার দোকান। এই বর্ষায় ফুচকা কে খাবে বলুন? কিন্তু ওষুধ তো সবাই কিনবে, আর আমিও তো নিজের লাভটাই দেখব, তাই না? তা তা কিন্তু একদম ঠিক কথা কইছেন। ঠিক আছে, আমি ওই দোকানটাই নিব। কি আপনি আপনি কে? আমার দোকানে আপনি কি করছেন? আপনার দোকান? এইটা এখন থেকে আমার দোকান। আজিজ সাহেব আমার কাছে এই দোকান ভাড়া দিছে। কি বলছেন? আজিজ সাহেব আমাকে তো কিছুই জানায়নি। উনি এভাবে তো আপনাকে দোকান ভাড়া দিতে পারেন না। পারেন কি পারেন না সেটা উনারই জিজ্ঞাসা করেন না। আমি তারে ভাড়া দিয়ে দিব, আর আমি এখানে ব্যবসা করব। এর চাইয়া বেশি কিছু আমি জানি না। কতবার আজিজ সাহেবের কাছে দোকানটা ফেরত চাইলাম, উনি ফেরত দিতে রাজিই হলো না। আমার ভাগ্যটাই আসলে খারাপ। বাবা, কি তনু, তোর গায়ে এগুলো কি? কি হয়েছে তোর? আমি জানি না বাবা, হঠাৎ গায়ে এগুলো কি উঠলো, খুব ব্যথা করছে বাবা। সে কি, কিছু কি খেয়েছিস নাকি তুই, নাকি গায়ে কিছু লাগিয়েছিস? বাবা, আমি তো কেবল কেবল কি? বাবা, আমি তো শুধু সুন্দর হতে চেয়েছিলাম, আমি তাই আবুল আলীর সুন্দর হওয়ার ওষুধ খেয়েছি। আবুল আলীর ওষুধে নিশ্চয়ই কোনো সমস্যা আছে। আমি আজিজ সাহেবের কাছে যাব। এই ভয়ঙ্কর জিনিসের দোকান দেওয়ার অনুমতি উনি কি করে দিলেন? বাবা, আবুল চাচা বলেছেন সমস্যা হলে উনার কাছে যেতে। তুই চুপ কর। মশার কামড়ে যে অসুস্থ হয় সেটা কি মশা সারাতে পারে? আমি আজিজ মিয়ার কাছে এর জবাব চাইব। আজিজ সাহেব, আমার দোকানটা ফেরত দিন। ওই আবুলের ওষুধ খেয়ে আমার মেয়ে অসুস্থ হয়ে পড়েছে। এমন ক্ষতিকর জিনিসের দোকান দেওয়ার অনুমতি আপনি কি করে দিলেন? ক্ষতিকর জিনিস? দুনিয়ার সবাই আবুলের ওষুধ খেয়ে সুফল পাচ্ছে, আর তোমার মেয়ের ক্ষতি হয়ে গেল। যাও 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 যাও, এখানে ঝামেলা করো না তো। যাও 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 এখান থেকে। কটা টাকার কাছে আপনি এভাবে বিক্রি হয়ে গেলেন? আমার তো এই ফুচকার দোকান ছাড়া আর কিছুই নেই। আমার মেয়েটার এখন চিকিৎসা করাতে হবে। আপনি অন্তত সেদিকটা ভেবে আমার দোকানটা আমাকে ফেরত দিন, আর তা না হলে আবুলকে ক্ষতিপূরণ দিতে বলুন। ক্ষতিপূরণ? দোকান ফেরত? তাতে আমার কি লাভ হবে শুনি? ওসব ফালতু কাজে আমি সময় নষ্ট করতে পারবো না, একদমই পারবো না।
আমার প্রতি দয়া করুন সাহেব, দয়া করুন। আমার দোকানটা আমাকে ফিরিয়ে দিন। আচ্ছা, বেশ তো, দোকান যখন ফেরত চাও তাহলে এক কাজ করো, আমাকে এককালীন 50,000 টাকা দাও, আমি তোমার দোকান ফেরত দিয়ে দেব। কি বলছেন আপনি? এত টাকা আমি কোথায় পাবো? তাহলে আমারও কিছু করার নেই, টাকা দিলে দোকান পাবে, আর টাকা না দিলে দোকান আবুলেরই থাকবে। কথা পরিষ্কার, বোঝা গেছে তো? বোঝা গেছে? আলী চাচা, বাবা আনিস, আমি একই বিপদে পড়লাম বাবা। মেয়েটা এমন অসুস্থ, চিকিৎসা করানো প্রয়োজন। তোমার বাবা আমার দোকানটা এভাবে অন্য একজনকে দিয়ে দিল। হে সৃষ্টিকর্তা, আমি এখন কি করব? কি করব আমি? চাচা, আমি বাবাকে অনেক বুঝিয়েছি, বাবা কিছুতেই টাকা ছাড়া দোকান ফেরত দিতে রাজি হলেন না। তনুকে বড় কবিরাজ দেখাতে হবে, কিন্তু সে তো অনেক টাকার ব্যাপার। ফুচকার ব্যবসাটা চালু না হলে আমি যে কিছুই করতে পারছি না। চাচা, আপনি চিন্তা করবেন না, আপনার ফুচকার ব্যবসা আবার চালু হবে। কি করে চালু হবে আনিস? দোকান কোথায়? আর এই বর্ষায় পানি জমে বন্যা শুরু হবে হয়তো শিগগিরই। এর মধ্যে হেঁটে এসে ফুচকা খাবে কে? আমি একটা উপায় বের করেছি চাচা। কি উপায়? সেটা সময় হলেই দেখতে পারবেন চাচা। ইস, কতদিন আদি চাচার ফুচকা খাই না। বাবাকে কতবার বলেছি ফুচকা খাওয়াতে নিয়ে যেতে। এই বর্ষার মধ্যে নাকি আদি চাচা ফুচকা বানান না, এটা কোনো কথা? বর্ষাকালে বুঝি ফুচকা খেতে ইচ্ছে করে না? ফুচকা, ফুচকা, আলী চাচার মজাদার ফুচকা। আসুন, খেয়ে যান। এই বর্ষায় উপভোগ করুন মজাদার ফুচকা। এ কি, সত্যি তো ফুচকা এসেছি? আদি চাচার ফুচকা? আমার তো বিশ্বাসই হচ্ছে না। হ্যাঁ গো খুকি, সত্যি ফুচকা এসেছে। কি মজা, কি মজা! আমি এখন ফুচকা খাবো। যাই, বাবাকে এক্ষুনি ডেকে আনি। বাহ আনিস, তুই এক বুদ্ধি বের করেছিস রে। হ্যাঁ রে, বর্ষায় পানি জমে আছে, লোকে ফুচকার দোকানে যখন আসতে পারছে না, তাহলে আমরাই ভাবলাম ফুচকার নৌকা নিয়ে লোকের কাছে কাছে যাই। সত্যিই আনিস, তোমার জবাব নেই। বর্ষায় নৌকায় ফুচকা বিক্রি, পানি পেরিয়ে প্রতিটি বাড়িতে পৌঁছে যাবে ফুচকা। বাহ, আমি তো রীতিমতো ভেঙেই পড়েছিলাম। তুমি আর রহিম না থাকলে যে কি হতো আমার। চাচা, আপনি একদম চিন্তা করবেন না, আমরা যেভাবেই হোক তনুর চিকিৎসার টাকা জোগাড় করবই করব। আপনার দোকানও ফেরত পাওয়ার ব্যবস্থা করব চাচা। আলী চাচা, দেও দেও, যে শিকুইরে ফাল দিয়া টেক দিয়ে ফুচকা দাও। এই নাও নাও, ঝাল আর টক নাও। আর আমাকে ঝাল কম দিও, বুঝলে? কিরে টুনি, তুই না এইমাত্র ফুচকা খেয়ে গেলি? বাবা বলেছে আরেকবার খেতে। আদি চাচার ফুচকা বলে কথা। ভাগ্যিস তোমরা নৌকায় করে ফুচকা বিক্রি করছো, তা না হলে যে কি হতো। আনিস, টাকাটা তো জোগাড় হয়ে গেছে। আমি আবার আমার দোকানটা ফেরত পাবো তো? তবেই তো তনুর চিকিৎসা করাতে পারবো। তোমাকে অনেক ধন্যবাদ আনিস।
তুমি না থাকলে আমি কিছুই করতে পারতাম না। কি যে বলেন চাচা, আপনার হাতের ফুচকা বর্ষা শেষেও খেতে পারবো, এটা ভেবেই তো ভালো লাগছে। আপনি আবার আগের জায়গায় দোকানে বসবেন, এটা তো অনেক বড় আনন্দের কথা। সবই হবে কাকা, আবারও আপনার দোকানটা আপনি ফিরিয়ে পাবেন। তবে সবার আগে তনুকে সেই নামকরা কবিরাজে দেখাতে হবে। শুনেছি এখন উনি ঝরাগড়ে আছেন। তনুকে সুস্থ করে না তোলা পর্যন্ত আমার কোনো শান্তি নেই বাবা, আমার কোনো শান্তি নেই। হ্যাঁ চাচা, শুনেছি উনি খুবই বিখ্যাত কবিরাজ, দেশে দেশে গ্রামে গ্রামে ঘুরে বেড়ান। উনি নাকি সব ধরনের রোগও সারাতে পারেন। এই যে আপনারা শুনুন, একটু শুনুন, আমাদের কথা শুনুন। আপনারা কারা? এই গ্রামে তো আগে দেখিনি। আমরা ঝরাগড় থেকে এসেছি। আমি একজন কবিরাজ, আর উনি পঞ্চায়েত থেকে এসেছেন। আপনি আপনি কি ঝরাগড়ের সেই বিখ্যাত কবিরাজ? বিখ্যাত কিনা জানি না, তবে আপাতত ঝরাগড়ের মানুষের চিকিৎসা করছি। খুব জটিল কিছু রোগে তারা আক্রান্ত হয়েছে। এক ঔষধ বিক্রেতার ভয়ঙ্কর সব ঔষধ খেয়ে সবাই এখন রোগে ভুগছে। কি আশ্চর্য, আমাদের এখানেও তো ঠিক এমনটাই হয়েছে। আবুল আলীর সুন্দর হবার ওষুধ খেয়ে আমার মেয়ে তনু অসুস্থ হয়ে পড়েছে। কবিরাজ সাহেব, আমি তো আপনাকে আমার মেয়ের চিকিৎসার জন্য খুঁজছিলাম। আপনার মেয়ের চিকিৎসা অবশ্যই করব, তবে তার আগে অবশ্যই খুঁজে বের করতে হবে কে এই আবুল আলী। আমাদের ওইখানে তো হারুন আলী নামে ওষুধ বিক্রি করত, দোকান খুলে ব্যবসা শুরু করেছিল সে। আবুল আলীও তার দোকান খুলে এখানে বেশ ব্যবসা করছে। তাই বুঝি আমাদের আবুল আলীর দোকানে নিয়ে যাবেন? অবশ্যই অবশ্যই, চলুন চলুন। আরে কারা আপনারা, এইখানে কি চান? আরে এই তো সেই হারুন আলী, এই তো। আরে কে হারুন আলী? কার কথা কইতাছেন? আবুল আলী, তুমি আসলে হারুন আলী। তুমি ঝরাগড়ে মানুষের ক্ষতি করেছ, ক্ষতিকর ওষুধ বিক্রি করে পালিয়ে এখানে এসেছ। এখানেও সেই একই ধান্দাবাজি শুরু করেছ তুমি। তুমি মানুষের স্বাস্থ্য নষ্ট করেছ, তাদের ক্ষতি করেছ, তোমার বিচার হবে আবুল আলী। তনুর এই অসুখ তোমার ওষুধের কারণে হয়েছে। তোমার উপযুক্ত শাস্তি হওয়া প্রয়োজন, উপযুক্ত শাস্তি হওয়া প্রয়োজন। আমি বেশ কিছুদিন ঝরাগড়ে ছিলাম না, ফিরে এসে দেখি গ্রামের অর্ধেক লোক অসুস্থ। এ তুমি কি করেছ আবুল আলী? এ তুমি কি করেছ? না মানে 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 পঞ্চায়েতের অন্য লোকজনের কাছে খবর চলে গেছে, সবাই আসছে তোমার বিচার করতে। এবার তোমার দিন শেষ আবুল আলী, তোমার দিন এবার শেষ। এখন তোমার কেমন লাগছে মা? ভালো লাগছে চাচা, আমি এখন একদম সুস্থ হয়ে গেছি, তাই না চাচা? হ্যাঁ মা, তুমি প্রায় সুস্থ হয়ে গেছো। কবিরাজ সাহেব, এই যে আপনার টাকাটা। টাকা? আপনার মেয়ের মুখের হাসি আমার চিকিৎসার ফি, আপনাকে টাকা দিতে হবে না। সে কি? না 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 না, তা হয় না। অবশ্যই হয়। টাকার কথা ভুলে যান, ওটা আমাকে দিতে হবে না। মেয়ের দিকে খেয়াল রাখুন। আজ আমি আসি। আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ কবিরাজ সাহেব, অসংখ্য ধন্যবাদ। ওষুধগুলো নিয়মিত খাওয়াবেন কিন্তু, ঠিক আছে?
আরে আজিজ সাহেব, আপনি এখানে? আদি, আমি লোভে পড়ে ভুল করেছি রে, আমাকে তুমি ক্ষমা করে দাও। তোমার দোকান তুমি ফেরত নিয়ে আবার ফুচকার ব্যবসা শুরু করো। আমাকে কোনো টাকা দিতে হবে না, কেবল মাসে মাসে ভাড়াটা দিলেই হবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজিজ সাহেব, তবে আপনার দোকানে আমি ফুচকা বিক্রি করতে পারবো না। কিন্তু কেন? আমি তো ক্ষমা চাইলাম। আমার কথার মানে হচ্ছে, এই বর্ষায় আমি নৌকাতেই ফুচকা বিক্রি করব, বুঝছেন? বর্ষা শেষ হোক, এরপর আবার দোকানে বসবো। ফুচকার দোকানে দেখা হবে বর্ষা শেষে। এই কথা? ভালো রসিকতা জানো দেখছি আলি তুমি। এই একটু আর কি।